স্বাগত জানাচ্ছি প্রসেনজিৎ চৌধুরী, সাংবাদিক আমার বন্ধুকে। বাংলাদেশে আজকে দিনভর নির্বাচন এবং এই মুহূর্তে জোর তোরে গণনার কাজ চলছে। আমি প্রসেনজিৎকে প্রশ্ন করতে চাইবো, সারাদিন কেমন ভোট হলো, কতটা স্বচ্ছ বলা যেতে পারে, কতটা গ্রহণযোগ্য বলা যেতে পারে, মানুষের কতটা পার্টিসিপেশন ছিল? দেবময়, প্রথমেই যেটা তোমাকে বলে দিতে হবে যে বাংলাদেশে এই ত্রয়োদশ বা 13তম জাতীয় নির্বাচন, যেটা তোমার কিছুক্ষণ আগে শেষ হয়েছে সন্ধ্যাবেলা এবং এখন গণনা চলছে। তো সারাদিনের যদি পুরোটা লক্ষ্য রাখা যায় পড়শি দেশের সর্বত্র, তাহলে বলতে হবে যে যেরকম হিংসাত্মক বা রক্তাক্ত আশঙ্কা করা হচ্ছিল বা যে ধরনের সংবাদ একটা জায়গা থেকে বলা হচ্ছিল, সেরকম কিছু ঘটনা ঘটেনি। তবে হ্যাঁ, দুটো একটা জায়গাতে কিছু ঘটনা বিক্ষিপ্তভাবে ঘটেছে, এটা এ নিয়ে কোনো বলার কিছু জায়গা নেই। কিছু জায়গা থেকে একটা ভোট লুটের চেষ্টা হয়েছে। তবে যে ভূমিকাটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাখলেন এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস যে দাবিটা করেছিলেন যে নির্বাচন হবে সুষ্ঠু, এবং তার সঙ্গে সায় রেখেছিলেন বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশনার, তাদের দাবিটা তারা অন্তত 70 থেকে 75% সফল হয়েছেন। এবং আরো একটু ভালো করে বললে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার, বিদায়ী সরকার যেটা চলছে, সেটা যে সর্বাধিক সাফল্য একটু দাবি রাখতে পারে দেশের নিজেদের মেয়াদে, তাহলে এটাই বলতে হবে যে তারা তাদের দেশে একটি এমন নির্বাচনকে উপহার দিয়ে বিদায় নিলেন, যে নির্বাচন 1991 সালের পর থেকে গত দ্বাদশতম নির্বাচন 2024-এর আগে পর্যন্ত কোনো নির্বাচনই দেখা যায়নি। এবং সর্বশেষ 2012তম নির্বাচনে আওয়ামী লীগের তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ক্ষমতা ধরে রেখেছিল এবং সেই নির্বাচন গোটা বিশ্বের কাছে সমালোচিত হয়েছিল। সেই নির্বাচনকে বলা হয়েছিল রাতের ভোট গণনা, রাতের ভোট, অর্থাৎ নির্বাচনের আগেই রাত্রেবেলায় ভোট হয়ে গেছিল। আজকে সেই রাতের ভোট হয় কিনা সেইটা দেখাই ছিল মূল উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যের জায়গা থেকে দেখতে পারলে এই জিনিসটা স্পষ্ট হচ্ছে যে দিনে ভোট হয়েছে, কিছু সংঘর্ষ ঘটেছে, দু একটা মৃত্যুর খবর এসেছে, এবং সেগুলো নির্বাচন কেন্দ্রিক সংঘর্ষ এবং স্বাভাবিক যেরকম হয় ভোটের লাইনে সেটা ঘটনা ঘটেছে, কিন্তু এর থেকে বড় কিছু ঘটেনি। এবং কয়েকটা জায়গাতে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। এখন ফল গণনা রাত 12টা মধ্যরাত্রি হতে চললো। ওদের দেশে নির্বাচন অনুসারে নির্বাচন গণনা শেষ হওয়ার পরই ফল গণনা শুরু হয়। ফল গণনা চলছে এবং দেখা যাক আগামী সরকার তা গঠন করতে পারে। ঠিক। আমি একটু আমাদের দর্শকদের জানিয়ে দিই যে আমি আজকে সারাদিন ধরে যেটা দেখলাম যারা ভোটদাতা তারা ব্যালট সহ আরেকটি বিষয় নিয়ে তারা ভোট দিচ্ছে, সেটা হচ্ছে গণভোট বা রেফারেন্ডাম, সেখানে হ্যাঁ বা না। এই বিষয়টা আমি যারা দর্শকরা জানেন না তাদেরকে আমি প্রসেনজিৎকে অনুরোধ করব একটু বুঝিয়ে দিতে যে এই জিনিসটা কেন, মানে পাশাপাশি এই ভোটটা কেন হচ্ছে, কেন এখানে একটা রেফারেন্ডাম করা হচ্ছে। জুলাইতে যে গণ অভ্যুত্থান হয়েছিল 2024 সালে, আপনারা জানেন, তার সাথে এটা কিন্তু সম্পর্কযুক্ত। প্রসেনজিৎ খুব ভালো করে আপনাদের বুঝিয়ে দেবে। বাংলাদেশের নির্বাচনে একটা জাতীয় নির্বাচন যেমন চলছে, অর্থাৎ কে সরকার গঠন করবে বা কে সরকার গঠন করে বিরোধী আসনে বসবে, এটা যেমন একটা নিয়মিত পদ্ধতি, তেমনি এদেশে একটা এইবারের যে জাতীয় নির্বাচন হলো সেই নির্বাচনে একটা গণভোট নেওয়া হচ্ছে। গণভোট ব্যাপারটা হচ্ছে, প্রথমেই যেটা বলা যায় যে এই গণভোট মানে হচ্ছে যেখানে কোনো দল থাকবে না, সেখানে কতগুলি বিষয় উত্থাপিত করা থাকবে। সেই বিষয় উত্থাপিতগুলোর সঙ্গে আপনি সহমত কি আপনি সহমত নন, এই ওপর ভিত্তি করে ভোট হবে।
এবং সেখানে একটা জায়গায় থাকবে হ্যাঁ, একটা জায়গায় থাকবে না, যার যেখানে ইচ্ছে সে সেখানে দাগ দিয়ে সেই ব্যালট পেপারটি ওই ব্যালট বক্সে ফেলে দেবেন। এইটা হচ্ছে প্রাথমিক বিষয়। এবার এই গণভোটটার মানে কি কি বিষয় থাকবে, এখানে মূল যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে বাংলাদেশে যে দল যদি পূর্ণ গরিষ্ঠতা নিয়ে তাদের জাতীয় সংসদে বসতে পারে, তাহলে তারা কিছু সাংবিধানিক সংস্কার আনতে চলেছে সে দেশে। Yes. এইটা হচ্ছে মূলত বিষয়, যেটাকে সামনে রেখে আরো অনেকগুলি বিষয় রয়েছে যেগুলো সাধারণত তাদের দেশের অভ্যন্তরীণ নতুন জটিল বিষয় রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে, কিন্তু মূলগত যে বিষয় হচ্ছে বাংলাদেশের যে এখন যে বর্তমান সংবিধান আছে, যে সংবিধান 1971 সালে গ্রহণ করা হয়েছিল, তদানীন্তন পাকিস্তান ভেঙে যখন বাংলাদেশ তৈরি হচ্ছে এক রক্তাক্ত গৃহযুদ্ধে বা সংঘর্ষের মধ্য দিয়ে, সেই সময় গৃহীত কিছু নীতি যেগুলো পরবর্তীকালে বাংলাদেশ জাতীয় সংসদ গঠনের পর প্রথম ভোটের পর সেইগুলি গ্রহণ করা হয়েছিল, সেই সংসদ নিয়মগুলি থাকবে। কি তার নিয়ম? যে প্রথম বাংলাদেশে ঘটনা বলা হয়েছিল বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবোধের দেশ। এই যে এই নীতি নিয়েছিলেন বাংলাদেশের জাতির পিতা, এখনো তিনি জাতির পিতা বলেই স্বীকৃত রয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার এই গৃহীত নীতিকে ভিত্তি করে বাংলাদেশে একটি রাজনৈতিক সরকার পরিচালনার মূল তত্ত্বটি নেওয়া হয়ে থাকে। এবং তারপরে এই বাংলাদেশের জাতীয় সংবিধান পরিবর্তিত হয় সামরিক সরকার যখন 1980 দশকে যখন সামরিক সরকার প্রতিষ্ঠা হয়, অর্থাৎ হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকারের সময় বাংলাদেশের জাতীয় সংবিধানে পরিবর্তন করা হয়। সেই পরিবর্তনের জায়গা থেকে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদী দেশ হিসেবে যেমন রাখা হয়, তেমনি বাংলাদেশে একটি রাষ্ট্র ধর্ম বলে একটি শব্দ জুড়ে দেওয়া হয়, এবং এই রাষ্ট্রধর্ম ইসলাম বলে একটি শব্দ জুড়ে দেওয়া হয়। এবং এই রাষ্ট্রধর্ম রেখে এবং বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা কতটা প্রয়োগ করা যাবে এ নিয়ে প্রশ্ন উঠলেও পরবর্তীকালে যতবারই বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে বা তারপরেতে নতুন সরকার এসেছে গেছে, এবং তারা কিন্তু চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও এই হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক সরকার প্রতিষ্ঠিত এই রাষ্ট্রধর্ম ইসলাম শব্দটিকে কাটবার আর সাহস করেননি। তবে সব থেকে যারা ধর্মনিরপেক্ষতার দাবি করতেন, অর্থাৎ মানে মুখে দাবি করতেন, তারা হচ্ছেন আওয়ামী লীগ এবং তাদের নেত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি তার সরকারের সেই গরিষ্ঠতা ছিল যে তিনি এই জায়গাটাকে তিনি কাটতে পারতেন, তিনিও সেটি করেননি। ফলে বাংলাদেশের অভ্যন্তরে একই সঙ্গে রাষ্ট্রধর্ম ইসলাম এবং ধর্মনিরপেক্ষতা দুটি জিনিসই একসঙ্গে পরিচালিত হচ্ছিল। এবং তার সরকার গত বছর দু বছর আগে তার সরকার গণ অভ্যুত্থানে পতন হয় এবং তিনি দেশ থেকে পলাতক হন। এরপর যে নতুন সরকার ক্ষমতায় আসবে, সেই সরকার এই সাংবিধানিক সংস্কারটি গ্রহণ করবে এবং এই কাজটি করার জন্য যে বর্তমান অন্তর্বর্তী সরকার এখন কাজ চালাচ্ছেন, তারা এই নীতিটি প্রয়োগ করেন। এবং এইখানে এই সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ হয়েছে যে বাংলাদেশ হবে সাম্যের দেশ, জাতীয়তাবাদী বাঙালি চেতনার দেশ এবং বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। অর্থাৎ ধর্ম এবং ধর্মনিরপেক্ষতা দুটি শব্দই কিন্তু না থাকার সাময়িক জায়গায় যাচ্ছে। এই একটি বিষয়কে ভিত্তি করে এবং আনুষঙ্গিক আরো 7-8টি বিষয়কে ভিত্তি করে বাংলাদেশে একটি গণভোট হচ্ছে। এই গণভোটে যারা হ্যাঁ পক্ষ বেশি হলে হ্যাঁ ব্যাপার থাকবে, না পক্ষ বেশি হলে না ব্যাপার থাকবে। ঠিক ঠিক এই জায়গাতেই প্রশ্ন আসে যে এই মুহূর্তে ভারতীয় সময় 11:20, বাংলাদেশে নির্বাচনে এখন কারেন্ট ট্রেন্ড কি প্রসেনজিৎ জানতে চাইব, আর গণভোটেরই বা ট্রেন্ডটা কি? আচ্ছা, এই মুহূর্তে যেটা একদম রাত্রি প্রায় মধ্যরাত্রি হতে চললো, তাতে বাংলাদেশের নির্বাচনের ফলাফল গণনা যেমন চলছে, বিভিন্ন আসনে 300টি আসনের নির্বাচনের মধ্যে 299টি কেন্দ্রে ভোট হয়েছে, একটি কেন্দ্রে এক প্রার্থীর মৃত্যুর জন্য
ভোট স্থগিত আছে এবং 299টি কেন্দ্রের মধ্যে যে গণনা চলছে তাতে একটা জিনিস দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে এখন পর্যন্ত এই রাত্রি মধ্যরাত্রি পর্যন্ত তাতে দেখা যাচ্ছে যে জামাত ইসলামী যতটা আশা করা মানে রাজনৈতিকভাবে উঠে এসেছিল তাদের সঙ্গে কিন্তু বিএনপির তীব্র লড়াই চলছে এবং সংখ্যাগরিষ্ঠতার মানে একাধিক কেন্দ্রে এগিয়ে থাকার নিরিখে মধ্যরাত্রি পর্যন্ত বিএনপি এগিয়ে আছে আর জামাত ইসলামী তার ঠিক পরেই আছে। অন্যান্য বিভিন্ন দল অর্থাৎ তৃতীয় পক্ষ যে সমস্ত দল জোট ফোট হয়েছিল তারা সেরকম ভাবে তারা খুব একটা দাগ কাটতে পারেনি। তবে বরিশাল 5 নম্বর আসনে অত্যন্ত হেভিওয়েট প্রার্থী ছিলেন গোটা বাংলাদেশের মানে এই যে দ্বিধারামুখী রাজনীতি অর্থাৎ জামাত ইসলামী এবং বিএনপির এই যে দুটো মেরুর মাঝখান থেকে একজনের নামই বারবার উঠে এসেছিল বরিশাল 5 নম্বর কেন্দ্র থেকে, তিনি হচ্ছেন ডক্টর মনীষা চক্রবর্তী। এই মনীষা চক্রবর্তী হচ্ছেন বাংলাদেশের একজন উদীয়মান তরুণ নেত্রী প্রজন্মের এবং তিনি একজন অত্যন্ত উচ্চশিক্ষিত ডাক্তার এবং তিনি গরিবের ডাক্তার এবং তিনি বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় কমিউনিস্ট নেত্রী এবং তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী হয়ে তিনি লড়াই করছিলেন এবং তিনি সর্বশেষ পাওয়া খবর মানে যেটা পেলাম তাতে তিনি পরাজিত হয়েছেন এবং সেই কেন্দ্র থেকে তিনি হেভিওয়েট প্রার্থী হিসেবেই পরাজিত হয়েছেন এবং এই কেন্দ্র থেকে বিএনপি প্রার্থী অর্থাৎ খালেদা জিয়ার দলের প্রার্থী তিনি জয়লাভ করেছেন। তবে এই একটি বিষয় গুরুত্বপূর্ণ, আর কয়েকটি আসনে দেখতে পাচ্ছি যে খালেদা জিয়ার পুত্র প্রয়াত খালেদা জিয়ার পুত্র তারেক রহমান তিনি সবকটি আসনেই জয়ের কাছাকাছি পৌঁছে গেছেন, তার নিজের যে কটি আসনে দাঁড়িয়েছিলেন। জামাত ইসলামীর ডক্টর শফিকুর রহমান, জামাত ইসলামীর বাংলাদেশ জামাত ইসলামীর প্রধান শফিকুর রহমান তিনিও কয়েকটি আসনে এগিয়েছিলেন কিন্তু কয়েকটি আসনে ধাক্কা খাচ্ছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশে জামাত ইসলামীর মতো একটি রক্ষণশীল ইসলামী ভাবধারার দলের প্রার্থী হয়েছিলেন এমন কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি, তারা কিন্তু জিতেছেন। এবং এই হিন্দু ধর্মাবলম্বী জামাত ইসলামীর প্রার্থীরা যেমন জিতেছেন তেমনি বাংলাদেশের জামাত ইসলামীর অত্যন্ত ঘনিষ্ঠ ডক্টর আইনজীবী গোবিন্দচন্দ্র পরামানিক, তিনি হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বা আরএসএস এর একজন প্রথম মানে প্রায় বলতে গেলে সর্বোচ্চ নেতা। তিনি জামাত ইসলামীর যেমন ঘনিষ্ঠ ছিলেন, এই নির্বাচনের আগে একাধিকবার তার সঙ্গে জামাতের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে। তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, তিনি জামাতের সঙ্গে জোট করে দাঁড়াননি, নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, তিনি পরাজিত হয়েছেন। এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের যে সমস্ত নির্বাচনী সংসদীয় ক্ষেত্রগুলি রয়েছে এর মধ্যে রংপুর, রাজশাহী এবং খুলনা 3টি বিভাগ পড়ছে। এই 3টি বিভাগের পশ্চিমবঙ্গ সীমান্ত সংলগ্ন এলাকার আসনগুলিতে জামাত ইসলামীর ভোট প্রাপ্তির হার চমকপ্রদ। আর এই স্বাভাবিকভাবেই এই ফলাফলের যে হার দেখতে পাচ্ছি তাতে আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে পশ্চিমবঙ্গের, সেখানে একটা তীব্র সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি হতে চলেছে, এটা বলে দেওয়া যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় তুমি বিষয়টা নিয়ে গেলে। আমি একটা এখানে যতদূর বুঝতে পারলাম তোমার কথা শুনে যে এখনো পর্যন্ত কোনো হিন্দু প্রার্থী জিততে পারেনি। কালকে সকালে কি রেজাল্ট হবে সেটা সময় বলবে। প্রায় সকলেই হেরেছেন এখনো পর্যন্ত, পরবর্তীকালে ট্রেন্ডটা আমরা বুঝতে পারবো। আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে যে গোবিন্দবাবুর কথা তুমি বললে, উনি পপুলার ফেস, উনিও হেরে গিয়েছেন শেষ পর্যন্ত। আর এই যে সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গ সীমান্ত সংলগ্ন কেন্দ্রগুলিতে জামাতের জয় জয়কার, এটা কিন্তু পরবর্তীকালে ধর্মীয় মেরুকরণের দিকে যাবে পশ্চিমবঙ্গের রাজনীতি নাকি অন্যদিকে যাবে সেটাও আমরা সময়ের অপেক্ষায় ছেড়ে দিলাম। এখানে আমার যে পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে যে এনসিপি এমন একটি রাজনৈতিক দল পরবর্তীকালে তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের পর, এবং তার যে ফেস রয়েছে
তারা কিন্তু প্রত্যেকেই এই গণ অভ্যুত্থানের পিছনে ছিলেন। ডক্টর ইউনূসও বারবার সেটা স্বীকার করেছেন। এরা জামাতের সঙ্গে জোট করে লড়াই করছে। আমি এই 11 দলের জোট, এই বিষয়টা আমি একটু তোমাতে ক্লিয়ার হতে চাইছি। এই জোটে কারা কারা আছে, কে মাথা, আর বিএনপির সঙ্গে যদি কোনো জোট থাকে সেখানে কারা কারা আছে? যেমন আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে জোট রাজনীতি বা অ্যালায়েন্স আমরা দেখেছি, আমাদের বামফ্রন্টের সুবিখ্যাত অ্যালায়েন্স, সেটাও আমরা দেখেছি। তো এক্ষেত্রে ব্যাপারটা কি সেটা আমরা একটু বুঝতে চাইছি তোমার থেকে। এখানে আমরা যদি দুটো জিনিস ভালো করে দেখে নিই, সেটা হচ্ছে যে বাংলাদেশে গত যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেই অভ্যুত্থানটা মূলত ছাত্র জনতার অভ্যুত্থান ছিল, বা পড়ুয়াদের শিক্ষার্থীদের অভ্যুত্থান। তাদের নানা রকম দাবি দেওয়ার ভিত্তিতে তাদের অভ্যুত্থান থেকে রাজনৈতিক বিজ্ঞানের যে চিরাচরিত নীতি, সামাজিক অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান, রাজনৈতিক বিদ্রোহ, সব জায়গা থেকেই একটি নতুন ধরনের রাজনৈতিক ধারা বা একটি দল সংগঠন তৈরি হয়। এবং এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ছিল না। এবং এনসিপি, জাতীয় ন্যাশনাল সিটিজেন্স পার্টি, ছাত্রছাত্রীদের তৈরি একটি দল, তারা প্রাথমিকভাবে বিপুল সাড়া নিয়ে এসেছিল। কিন্তু দেখা যায় যে তারা পরবর্তীকালে রাজনৈতিক দিকভ্রান্ত হয়ে বা দিকভ্রষ্ট, রাজনৈতিকভাবে অতটা ছড়াতে না পেরে তারা জামাত ইসলামীর সঙ্গে জোট করে। এবং এর কারণে ওই দলটির মধ্যে ভাঙন তৈরি হয় এবং একাধিক নেতা নেত্রীরা বেরিয়ে যান। এবং যারা বেরিয়ে যান তারাও নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছেন, আর যারা সেই দলে রয়েছেন তারা জামাত ইসলামী জোটের সঙ্গে তারা লড়াই করেছেন। এবং তাদের মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলমের মতো অনেক যারা প্রার্থী রয়েছে, নাহিদ ইসলামের মতো যারা সে সময়কার খুব পরিচিত মুখ ছাত্র আন্দোলনের বাংলাদেশে গণ অভ্যুত্থানে, তারা অনেকেই জয়ের কাছাকাছি, কেউ কেউ জয়ের আসনে জিতেছেন, এরকমও খবর আসতে শুরু করেছে। এবং সবগুলি সরকারিভাবে ঘোষিত হবে, এখনো সেরকম ঘোষণা হয়নি, এগুলো বেসরকারি সূত্রে জানা যাচ্ছে, বিভিন্ন রকম বাংলাদেশের গণমাধ্যম সূত্রে। আবার কেউ কেউ যারা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, যেমন তাসনিম জারার মতো প্রার্থী, তিনি ও লড়াইয়ের মধ্যে আছেন, তারাও এখন কি করে নির্বাচনে আগুপিছু চলছে, গণনার প্রতি রাউন্ডের গণনা চলছে। তো এরকম একটা পরিস্থিতিতে জামাত জোটের কিন্তু লড়াই চলছে। তোমার মূল প্রশ্ন ছিল যে পশ্চিমবঙ্গে, এখানে একটা কথা বলে দেওয়া দরকার যে জামাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে জামাত ইসলামীর বা ভোট প্রাপ্তির হার কিন্তু চমকপ্রদ। এবং তাদের ওখান থেকে এখনো পর্যন্ত কতজন প্রার্থী জিতে আসতে পারবেন সেটা যেমন বড় কথা, তেমনি এই ভোট প্রাপ্তির চমকপ্রদ হার কিন্তু পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যতগুলি বিধানসভা কেন্দ্র আছে সেখানেও কিন্তু প্রভাব পড়তে চলেছে। তো এবার আসি পশ্চিমবঙ্গের যে আমরা জোট রাজনীতি দেখে এসেছি, এক সময়ে যে বাম জোটের সরকার ছিল দীর্ঘ 3.5 দশক ধরে, তারপরে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জোট সরকার ক্ষমতা গঠন করে, পরে কংগ্রেস বেরিয়ে যায়, পরে তৃণমূল কংগ্রেসে একার শক্তিতে এখন সরকার চালাচ্ছে এবং বিরোধী পক্ষে বিজেপি আছে এবং একটি বাম জোট চলে। সেই বাম জোটের প্রায় ছন্ন ছাড়ার মতো অবস্থা, তাদের রাজনৈতিক এই মুহূর্তের অবস্থা খুবই শোচনীয়। তো এইরকম একটা পরিস্থিতিতে যদি বাংলাদেশের দিকে জোটে দেখতে হয়, তাহলে আমাদের দেখতে হবে বাংলাদেশে এই মুহূর্তে দুটি ওপার বাংলার যেটা রাজনৈতিক জোট রাজনীতি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপি এই দলটি একাই তার ক্ষমতা বিরাট আর কি। তারা যেটুকু সংঘ 3-3 বার ক্ষমতা আগে চলে এসছে, এর আগেতে খবর সরকার গঠন করেছিল। তাদের সঙ্গে কিছু ছোটখাটো সংগঠন আছে, যেমন হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জামিয়তে উলেমায়ে ইসলাম বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, এরকম কিছু কিছু ছোট ছোট দল যেগুলো নামকাওয়াস্তের দল আছে। আবার জামাত ইসলামীর নেতৃত্বে কিছু দল আছে, সেটা হচ্ছে 11টি দলের জোট। এই 11টি দলের জোটের মধ্যে অন্যতম তো বলেই দিচ্ছি যে আমরা ন্যাশনাল সিটিজেন্স পার্টি, যারা ছাত্র পৌর শিক্ষার্থীদের সংগঠন, তাদের একটা অংশ ভেঙে গিয়ে ওখানে জোট করে নিয়েছে। এবং এর সঙ্গে রয়েছে একাধিক ইসলামী সংগঠন, যেমন হচ্ছে বাংলাদেশ খেলাফতে মজলিস, তারপর হচ্ছে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এরকম যেমন অনেক রকম বাংলাদেশ লেবার পার্টি, এরকম যেগুলো খাতায় কলমে আছে কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই। আবার বাংলাদেশের খেলাফতে আন্দোলন, এই ধরনের আছে। কিন্তু দেখতে হবে যে বাংলাদেশের যেটি খুব, জামাত ইসলামী ছাড়াও বাংলাদেশের যে দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল সংগঠন রয়েছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং এই দলটি কিন্তু মারাত্মক ক্ষমতাশালী এবং তারা কিন্তু বিএনপির দিকেই ঢলে আছে।
ফলে তাদের ভোট ব্যাংকের একটা বড় অংশ বিএনপির দিকে চলে যাবে। এর ফলে জামাত যে সেইখানে ইসলামী ভোটের মধ্যে যে ভাঙন ধরাতে মানে ধরছে না, এটাও কিন্তু স্পষ্ট করে ভাবতে পারেনি। জামাতের নিজস্ব সংগঠন অত্যন্ত শক্তিশালী, এই নিয়ে কোনো ভাবার কোনো কারণ নেই। কারণ জামাত ইসলামী একটি এমন সংগঠিত রাজনৈতিক দল, বাংলাদেশের জামাত ইসলামী, যাদের আর্থিক তহবিল থেকে প্রায় সিংহভাগ টাকা ব্যয় করা হয় তাদের সংগঠন পরিচালনার কাজে। এবং এই আর্থিক উপার্জনের টাকা তারা কিন্তু স্বরোজগারে, যেমন আমি বলে দিই, জামাত ইসলামী কিন্তু কারোর কোনোর উপর নির্ভরশীল না। তাদের নিজস্ব ব্যাংক আছে, হাসপাতাল আছে, তারা নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে, তাদের হোটেল ব্যবস্থা আছে, তাদের অর্থ মানে লেনদেনের ব্যবসা আছে, আন্তর্জাতিক ফান্ড আছে, অর্থ লগ্নিকারী সংস্থা আছে, তারা বিভিন্ন রকম ভাবে তাদের একাধিক তাদের এনজিও আছে। তাদের এই যে বিপুল পরিমাণ অর্থের আদান, বাইরে থেকে আসা বিভিন্ন ইসলামী দেশগুলো থেকে যে টাকা পায়, সেই টাকা কিন্তু তারা ভোট বিলাসে ব্যয় করে না। তারা ব্যয় করে তাদের সংগঠনের নিচু তলার যারা কর্মী, একদম যারা হচ্ছে তৃণমূল স্তরের কর্মী, অর্থাৎ সেই কর্মীদের নাম হচ্ছে রুকন। সে রুকন মানে হচ্ছে খুঁটি। সেই খুঁটিওয়ালা যে কর্মী যারা একদম নিচু স্তরে সংগঠন করে রাখে, তাদের পরিবারের আর্থিক সাহায্যের জন্য একজন জামাত ইসলামী কর্মী যদি গ্রেপ্তার হতেন আওয়ামী লীগের শাসন অবস্থাতে, তিনি গ্রেপ্তার হওয়া মাত্রই সেই পরিবারের সমস্ত দায় দায়িত্ব জামাত ইসলামী সংগঠন নিত, আর্থিক দায় দায়িত্ব, যাবতীয় দায় দায়িত্ব। এইখানে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে, এই যে বিশাল ক্ষমতা জামাতের, তুমি যেটা ব্যাখ্যা করলে বেশ কয়েক মিনিট ধরে, এ তো 2024 সালের জুলাই আগস্ট থেকে হয়নি, এ দীর্ঘদিন ধরে কয়েক দশক ধরে হয়ে আসছে। আওয়ামী লীগ শেষ 17 বছরে জামাতের বিরুদ্ধে অনেক ব্যবস্থা নিয়েছে, তাহলে জামাত এত শক্তিশালী হয়ে উঠলো কি করে বাংলাদেশের মাটিতে? প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগের শাসনকালে জামাত ইসলামী বিরুদ্ধে যে জামাত ইসলামীকে নিয়ে যে প্রচারটা ছিল, সেই প্রচারটা হচ্ছে ঐতিহাসিকভাবে সত্যি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামাতের পাকিস্তানপন্থী অবস্থান, এবং এই অবস্থান এবং জামাতের একাধিক শীর্ষ নেতা তৎকালীন সময় যারা সরাসরি পাকিস্তানের পক্ষে ছিলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন এবং তারা একাধিক গণহত্যা কাণ্ডের সঙ্গে জড়িত। ঘটনাচক্রে সেই দলটি যখন বাংলাদেশের পাকিস্তান ভেঙে যখন বাংলাদেশের মাটিতে বাংলাদেশ জামাত ইসলামী নামে যখন পরিবর্তিত হয় বা পরিচালিত হতে শুরু করে, এবং সেই দলটি সরাসরি তার নিজস্ব সংগঠন ধর্মভিত্তিক গড়ে তোলে। বাংলাদেশের 90% জনসাধারণ যদি ইসলাম মনোভাবাপন্ন হন বা ইসলাম অনুসারী হন, তারা এই জামাতের সঙ্গে কোনো না কোনো ভাবে সাংগঠনিকভাবে না হলেও তারা ধর্মীয় কারণে তাদের মধ্যে একটা নরম ভাব ছিল। এবং তারপর সৃষ্টি হয় যে বাংলাদেশের রাজনীতিতে জামাত পরবর্তীকালে বিএনপির সঙ্গে জোট করেছে, এই জামাত ইসলামীর সঙ্গে আওয়ামী লীগকেও জোট করতে দেখা গেছে, এবং তারপর সেই সামরিক শাসনের সময় এবং পরবর্তীকালে এই আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত ইসলামীর মধ্যে নিজস্ব ভাগাভাগি তৈরি হয়। আওয়ামী লীগ পরবর্তীকালে ক্ষমতায় আসার পরেতে রাজনৈতিকভাবে জামাতকে একাধিকবার নিষিদ্ধ ঘোষণা করে, এবং তারপরে হচ্ছে এই জামাত ইসলামী সমস্ত নেতা চলে যান, যারা বাংলাদেশে ছিলেন তাদের অনেকেই চলে যান হচ্ছেন তুরস্কে। তুরস্ক থেকে তারা দলটা পরিচালনা করতেন, তুরস্কের থেকে তাদের সরকারের তাদের বিপুল সাহায্য হতো, সেই ফান্ড তাদের বাংলাদেশে ঢুকতো। এছাড়া সৌদি আরব, বিভিন্ন জায়গাতে ইসলামী দেশগুলো থেকেও বাংলাদেশের জামাত ইসলামী পেত, এবং সেই টাকা একদম তারা নিজেদের সংগঠন ধরে রাখার জন্য তারা একদম তৃণমূল স্তরে পরে গিয়ে, যেটা আমি বলেছিলাম, সেই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। এমনি করেই তারা সংগঠন ধরে রাখে, এবং এই সংগঠন পরিচালনা করবার জন্য যত রকম প্রক্রিয়া, তাদের নিজস্ব সংবাদ মাধ্যম, নিজস্ব টিভি চ্যানেল, সমস্ত কিছু ওরা প্রতিষ্ঠা করে, বকলমে করে এবং প্রকাশ্যে করে। পরবর্তীকালে যতবার জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, অতবারই জামাত ঠিক এই কারণে জেগে উঠতে পেরেছে সাংগঠনিক ক্যাডার ভিত্তিক দল হিসেবে। কোন রকম তাত্ত্বিক দল হিসেবে জামাত কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চায়নি। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই জামাত ইসলামী এই নির্বাচনের আগে, যে নির্বাচন আজকে হয়ে গেল এবং মানে ফলাফলে অপেক্ষা গোটা বিশ্ববাসী,
এই নির্বাচনের আগে জামাত ইসলামী তার অবস্থান পরিবর্তন করেছে এবং ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামীর যিনি এই মুহূর্তে সর্বপ্রধান নেতা বাংলাদেশের, তিনি প্রকাশ্য মঞ্চে বলেছেন যদি আমরা আগে কোনো ভুল করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দিন। অর্থাৎ আগের ভুল বলতে তিনি কিন্তু 1971 সালে জামাত ইসলামীর বিরুদ্ধে যে ভূমিকা, সেই ভূমিকাকে তিনি বকলমে স্বীকার করে নিয়েছেন যে তার পূর্বজরা তারা গণ আন্দোলনের ক্ষেত্রে বা সেই বিপক্ষ অবস্থান নিয়েছিলেন এবং এই কারণে তারা নির্বাচনে একটা বড় ধাক্কা দিতে পেরেছেন বা নেমে পড়েছেন। যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে, ফলে সেই শূন্যতার জায়গাটা জামাত ইসলামী কিন্তু তৈরি হয়ে গেছে। আর বিএনপির তো একটা আলাদা অবস্থান ছিলই। ঠিক ঠিক। আমি এখান থেকে আমি যে প্রশ্নটা করতে চাইবো, আওয়ামী লীগ নিয়ে আমি আসছি। আমি অনেককেই বলতে শুনেছি এই ভোটের পরিপ্রেক্ষিতে জামাত নেতৃবৃন্দের যে দেখুন, আমরা পাকিস্তানের দাবিকে সমর্থন করেছি এই কারণেই, তার কারণ আমাদের মনে হয়েছে যে যদি ভারতের সহায়তায় স্বাধীনতা আসে তাহলে কিন্তু দেশটা ভারতের হাতে চলে যাবে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়িয়েছে, তো ওই ব্যাপারটাকে আমরা আর মনে রাখিনি। এটা আমি দেখেছি ভোটের সময়ও তাদের একটা বড় যুক্তি ছিল, তাই নয় কি? এটা যুক্তি ছিল। বাংলাদেশের অভ্যন্তরীণ প্রেক্ষিতে বারবারই প্রশ্ন উঠেছে এবং এই কারণেই বিক্ষোভের অন্যতম একটা চালিকা শক্তি তৈরি হয়ে গেছিল ভারত বিরোধিতা অবস্থান। তার কারণ হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ নির্বাচন যেটা অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ দ্বাদশ জাতীয় এর আগের যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন গোটা বিশ্বজুড়ে সমালোচিত হয়েছিল। শুধুমাত্র ভারত সরকারের তরফ থেকে সেই নির্বাচনকে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন বলে দাবি করা হয়েছিল এবং এই কারণে বাংলাদেশের মধ্যে একটা চূড়ান্ত অসন্তোষ তৈরি হয় এবং আরো নানা রকম কূটনৈতিক অর্থনৈতিক ইস্যু ভিত্তিক অবস্থান তো ছিলই, সেগুলো তো পরস্পরের মধ্যে একটা বিভেদ বা নানা রকম একটা কূটনৈতিক বৈরিতার জায়গা তৈরি করছিল। শেখ হাসিনার সময়তে এই জায়গাটা খানিকটা ভারতের অনুকূলে ছিল, তারপর আচমকা সেখানে ভারত বিরোধী অবস্থানটা প্রবলভাবে বেড়ে যায় এবং জামাত ইসলামী তো আগে থেকেই তৈরি হয়েছিল এবং বিএনপি সেই জায়গাটাও চাইছিল। ফলে বিএনপি এখন যতই তারা ভারত বিরোধিতার অবস্থান এক সময় বলুক না কেন, তারা তিনবার সরকার চালিয়ে এসে তারা কিন্তু ভারতের কাছে পরীক্ষিত এবং তারা যদি সরকার গঠন করতে পারে তো সেই সরকার ভারতের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এই মুহূর্তে। এই কারণ বিএনপি হচ্ছে তুলনামূলক একটি মডারেট বা নরমপন্থী দল জামাত ইসলামীর তুলনায়। আর জামাত ইসলামী যদি সরকার গঠন করে বাংলাদেশে, তাহলে সে জামাত ইসলামী ভারতের কাছে অপরীক্ষিত। ফলে জামাত ইসলামী যদি সেই সরকার কিন্তু অনেক বেশি ভারতের কাছে খুব বিপদের কারণ এবং এই কারণে জামাত ইসলামী নেতারাও আজকে নির্বাচন হবার কিছুক্ষণ পরে তারা কিন্তু ঘোষণা করেন যে আমরা ভারতের সঙ্গে যদি সরকারে গঠন করি তাহলে আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। এটা জামাত ইসলামীর তরফ থেকে বার্তা এসেছে আজকে। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটি রাজনৈতিক ভূখণ্ড, ভূ রাজনৈতিক কেন্দ্র বাংলাদেশ, তার তিন দিকে ভারতবর্ষ, একদিকে মাত্র ছোট্ট এক ফালি মায়ানমার, তার আলোচ্য বিষয় নয়, কিন্তু তিন দিকে ভারতবর্ষের পাঁচটা রাজ্য দিয়ে ঘেরা। এই রাজ্যগুলোর অবস্থান কিন্তু নানা রকম ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যদি বাংলাদেশ প্রচন্ড পরিমাণে গরম হয়ে থাকে এবং সেই জায়গাটা ভাঙার জন্যই চেষ্টা চলছে এবং বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলে ভারতের যেটা নয়াদিল্লির কূটনৈতিক মতামত উঠে এসেছে যে আওয়ামী লীগ নেই, এখন বিএনপি সরকার থাকা এলে ভালো, তার কারণ বিএনপি এলে আমি কূটনৈতিকভাবে পরীক্ষিত একটি দলের সঙ্গে কথা বলতে পারবো। সেক্ষেত্রে জামাত কিন্তু আমার কাছে অচেনা ব্যক্তিত্ব। ঠিক ঠিক। পরবর্তীকালে জামাতের পথ কোন দিকে যাবে, সেটা করাচির বা রাওয়ালপিন্ডির দিকে যাবে নাকি নয়াদিল্লির দিকে যাবে, সেটা তো কিছু সেভাবে বলা যায় না। এবার আমি আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে। ভোটে নেই, নিষিদ্ধ, কিন্তু সত্যি কি নেই? 40% আওয়ামী লীগের ভোট, তার মধ্যে আওয়ামী লীগের ভোটের মধ্যে একটা বড় অংশ আছে হিন্দু ভোট,
যারা আওয়ামী লীগের বলতে গেলে পকেট ভোট, এরা কোথায় গেল, কোন দিকে যাচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। খুব এটা একটা এই মানে মজার ইন্টারেস্টিং প্রশ্ন তুমি যেটা করলে, যে আওয়ামী লীগ তাহলে কোথায় গেল। আওয়ামী লীগ সত্যি কথা বলতে কি দেবময়, আওয়ামী লীগ গত দ্বাদশ নির্বাচনের আগেই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। যদি একাদশতম নির্বাচন এবং দ্বাদশতম নির্বাচনের সময়টা ধরা হয়, তাহলে শেখ হাসিনার টানা 3বারের ক্ষমতার দ্বিতীয় ক্ষমতার জায়গা থেকেই কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের জনমানুষের মন থেকে মুছে গেছিল, এবং তারা শুধুমাত্র সরকার গঠন করে চলেছিল যেহেতু বিরোধী পক্ষ বলে তারা কোনো অস্তিত্ব রাখতে দেয়নি, বা নানা রকম পারিপার্শ্বিক কূটনৈতিক চাপে তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেয়নি। এই জায়গাটার কারণে বাংলাদেশের একটি রাজনৈতিক দল, শেখ হাসিনার দল, বারবার ক্ষমতায় আসছিল। সেই কারণে বিক্ষোভ, এবং সেই বিক্ষোভের কারণে সেই দলটির পতন হয়। এবং পতনের পর দেখা গেছে যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক বলা হচ্ছে, সেই ভোট ব্যাংকটা আসলে তাদের ভোট ব্যাংকই নয়, এবং এই 40 ভাগ ভোট ব্যাংকের তার বড় অংশ কিন্তু বিএনপির দিকে চলে গেছে। নির্বাচনের রাজনীতিতে মানুষ এদিক ওদিক করে, কারণ যে মানুষ গণবিক্ষোভে অংশ নিয়েছিলেন বা গণবিদ্রোহে অংশ নিয়েছিলেন, সেই মানুষই তো আওয়ামী লীগকেও ভোট দিয়েছিলেন। আর তাহলে তারা কেন তাদের সরকারকে উৎখাত করলেন? ফলে বিক্ষোভটা এই জায়গাটা ছিল, এবং সেই বিক্ষোভটা ভেঙে চলে গেছে। এবং এই আওয়ামী লীগের ভোটারের সিংহভাগ ভোটার, হিন্দুই হোক বা মুসলমানই হোক বা অন্যান্য কোনো ধর্মাবলম্বী হোক না কেন, বা তারা নিজের মত থাকেন, তারা তারা তাদের নির্বাচনী ভোটের পুরোটাই প্রায় ঢেলে দিচ্ছেন বিএনপির দিকে। কারণ তারা মনে করছেন যে আওয়ামী লীগের যা রাজনৈতিক চরিত্র বা অবস্থান, তার তুলনায় বিএনপির রাজনৈতিক চরিত্র অবস্থান খুব একটা কম বেশি কিছু বাড়তি কিছু না। দুটো দলেরই প্রায় কাছাকাছি রাজনৈতিক অবস্থান। হ্যাঁ, একটা দল একটু বেশি মাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী, বাংলাদেশকে বেশি তারা নিজেদের দেশকে তারা জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে বেশি দেখে। আর আওয়ামী লীগ ছিল তুলনায় আরো একটু নরমপন্থী, তারা বেশি ভারতের ঘনিষ্ঠতা ছিল। আর এইটাই হচ্ছে ব্যাপার। এবং বিএনপি ওই একই পথ নেবে, আর কয়েকদিন বাদে যদি সরকার গঠন করে তারেক রহমানও সে একই পথ নেবেন, কিন্তু তুলনামূলক ওই দলটাকে এরা বেশি মনে করেছে। আর যেহেতু এই দলটি নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে গোটা বাংলাদেশে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের যেটা এখনো পর্যন্ত আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত, যেখানে বিএনপি বা জামাত ইসলামী দাঁত ফোটাতে গেলে ভাববে যে তারা যাবে কি যাবে না, সেই জায়গা গোপালগঞ্জ। সেই গোপালগঞ্জ হচ্ছে শেখ হাসিনার বাবার বাড়ি বা তার নিজস্ব পৈতৃক এলাকা, নিজের সেখানে তিনি ওটা তার সংসদীয় আসনও ছিল। সেই গোপালগঞ্জ জায়গাতে দেখা গেছে হাসিনার পতনের পর আওয়ামী লীগ আরো বেশি সংগঠিত হয়ে প্রতি আক্রমণে গেছে। গোটা বাংলাদেশে একমাত্র গোপালগঞ্জেই এখনো পর্যন্ত শেখ হাসিনার পতনের নামে ছবি নিয়ে মিছিল করার ক্ষমতা রাখে আওয়ামী লীগ, আর বাংলাদেশে কোথাও সে করার ক্ষমতা নেই। এই গোপালগঞ্জে আজকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটের বিভিন্ন জায়গাতে নির্বাচনগুলো ছিল ফাঁকা, সেখানে ভোট শতাংশ সব থেকে কম পড়েছে, বেশিরভাগ জায়গায় ভোটার দেখতে পাওয়া যায়নি। তাহলে তাদের একটা সমবেদনা তাদের দলনেত্রীর প্রতি রয়ে গেছে। ঠিক যেমন করে বগুড়া আওয়ামী লীগের শাসনকাল আমলে বগুড়া ছিল খালেদা জিয়ার সমব্যথী জায়গা। ফলে সেখানে তারা বিএনপি থাকুক আর ভোটে দাঁড়াক আর না দাঁড়াক, তারা খালেদা জিয়ার নামেই তারা ভোট ওখানে তারা রাজনীতি করতেন, এবং তাদের ওখানকার লোকজন খালেদা জিয়ার প্রতি সহানুভূতি দেখাতেন। ফলে সেইখানকার সব আসনে আজকে বিএনপি জয়লাভ করলেও গোপালগঞ্জের মতো একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট জায়গা যেখানে আওয়ামী লীগ ঘাঁটি, সেখানে কিন্তু নির্বাচনের হার খুবই কম, এবং তারা কিন্তু নিজেদের জায়গা ধরে রেখেছেন ওখানেতে। কোথায় গেল ভোট আওয়ামী লীগে যদি বলতে হয়, গোপালগঞ্জে সীমিত হয়ে গেছে আওয়ামী লীগের ভোট। অসাধারণ ভাবে তুমি এটা বললে। তো এইখানে আমি জানতে চাই যে আজকে বিভিন্ন সময় বিভিন্ন রকম সংখ্যা আসছিল, শেষ পর্যন্ত ভোটিং পার্সেন্টেজ কত দাঁড়ালো এবং মহিলা ভোটাররা কতটা ভোট দিলেন, তোমার চোখে কি ধরা পড়লো? এটা একটা এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন থেকে সম্পূর্ণ তথ্য
যা এসছে তাতে বিবিসি সংবাদ মাধ্যম একটু আগে নিউজ প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে যে ওই 47 থেকে 50-এর কাছাকাছি বা এরকম আর একটু বেশি হলে শতাংশের কাছাকাছি হচ্ছে ভোট পড়েছে। আর বাকি তথ্য এখনো পর্যন্ত এই মহিলা ভোটার বা পুরুষ ভোটারদের কিরকম কি সংখ্যা পরিকাঠামো এগুলো এখনো পর্যন্ত সেটা খুব একটা স্পষ্ট হয়নি, কারণ গণনার ব্যাপারটা চলেছে। সে গণনার ফলাফলটাতেই মানুষের বেশি নজর। আগামীকাল যেটা নির্বাচনে আমরা যত ফল গণনা হবে তত আমরা ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবো। কিন্তু যদি 47% হয় তাহলে তো সেটা খুব ভোটিং টার্ন আউট হিসেবে সেই সংখ্যাটা যে খুব বড় কিছু তা তো নয়। এইটা কেন হলো? কেন 60%-এর উপরে ভোট হলো না, যেখানে ভোটের জন্য এত বেশি একটা জনপ্রিয়তা ছিল, এত উদ্বেগ ছিল? আওয়ামী লীগের একটা বড় অংশের ভোট কি তারা ভোট কেন্দ্রমুখী হলো না? এটা কি কোনো কারণ হতে পারে? আওয়ামী লীগের জনগণ আজকে জনতা ভোটে নেমেছেন, এটা আমি ছবিতে দেখেছি। এখন নেতারা অনেকেই পলাতক, তারা যেমন যেমন তারা নিজস্ব জায়গাতে রয়েছেন, কিন্তু কত শতাংশ ব্যাপারটা জায়গায় দাঁড়াবে সেটা তো হয়নি। তবে একটা কথা স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে মারাত্মক রক্তারক্তি ভোট আমরা পশ্চিমবাংলায় দেখে অভ্যস্ত, সে একই চরিত্রের ভোট আমরা ত্রিপুরাতেও দেখে অভ্যস্ত, সেই একই চরিত্রের ভোট কিন্তু আমরা বাংলাদেশে দেখেও অভ্যস্ত। ফলে এই পরিস্থিতি থেকে বিচার করলে আজকে বলতে হবে যে বাংলাদেশের আজকের যে নির্বাচন সেটা তুলনামূলক কম শান্তিপূর্ণ। ঠিক, বেশ। এবার আমি একটু আসছি তারেক রহমানের কথায়। আমি জানি না ওনার এই মুহূর্তে যখন আমি আর তুমি কথা বলছি, আমি জানি না কালকে সকালে ওনার জন্য কতটা সুখের হবে বা কতটা দুঃখের হবে। যদি তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হন, তাহলে সেক্ষেত্রে ভারতের সঙ্গে তার এবং তার সরকারের কিরকম সম্পর্ক হতে পারে? কারণ কি, ভারতের সঙ্গে ঐতিহাসিকভাবে আমরা যদি দেখি যে বিএনপি যে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছিল তা নয়, অম্লমধুর সম্পর্কই বলা যেতে পারে। এবং বিভিন্ন সময় যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, বিএনপি কন্টেস্ট করতে যায়নি, তখন বিএনপির যারা প্রতিনিধি ছিলেন বাংলাদেশে, যারা রাজনীতিটা করতেন, তারা কিন্তু বারবার বলেছে যে এই ভারতের প্রভাবে হাসিনা টিকে আছে এবং বারবার ক্ষমতায় আসতে পারে। যদি এরকম হয়, তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসছেন, তাহলে ভারতকে উনি কিভাবে নেবেন? আগের কথাগুলো কি উনি সম্পূর্ণ অস্বীকার করতে পারবেন? কি হতে চলেছে? বাংলাদেশের রাজনীতিতে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত এখন, যে 1970 পরবর্তী যে প্রজন্ম, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নজরুল ইসলাম, আরো পরবর্তীকালে জিয়াউর রহমান, এবং তার পরবর্তীকালে হোসেন মোহাম্মদ এরশাদ, এবং তার পরবর্তীকালে শেখ হাসিনা এবং খালেদা জিয়া। এই যে একটা যুক্ত পাকিস্তান থেকে বাংলাদেশ তৈরি হওয়ার সমসাময়িক বা এই সময়কার যে সমস্ত প্রজন্মের নেতা নেত্রীরা ছিলেন, তারা কিন্তু এইবারের নির্বাচনে, অর্থাৎ 2025-এর এই 26-এর এই 13তম নির্বাচনে সবাই অদৃশ্য। কেউ নেই, কেউ চলে গেছেন, প্রকৃতির নিয়মে প্রয়াত হয়েছেন, কেউ দেশ থেকে বিতাড়িত হয়েছেন। তাদের সক্রিয় নির্বাচন কিন্তু এই মুহূর্তে অংশগ্রহণ কিন্তু এই নির্বাচনে নাই। বরঞ্চ কারা এসছেন, তাদের পরবর্তী প্রজন্ম, অর্থাৎ সময়ের নিরিখে যে প্রজন্ম তৈরি হয়ে এসছে। খালেদা জিয়ার পুত্র নির্বাচনে নেমেছেন, জামাত ইসলামীর বর্তমান মডারেট প্রজন্ম, অর্থাৎ নরম প্রজন্ম, যারা মুখে নরম পন্থার কথা বলছে খানিকটা, তারা নির্বাচনে নেমেছে ছাত্র জনতার দল, বিভ্রান্ত হলেও তারা নানা রকম ভাবে রাজনীতিতে নেমেছে। অর্থাৎ সেই
লিগাসি অর্থাৎ যে বিপুল নাম করা প্রজন্ম, তারা যেতে রাজনীতি করতে পারেন সেটা তাদের ব্যাপার, তাদের প্রজন্মটা কিন্তু অন্তর্জিত হয়ে গেছে। আর যে নতুন প্রজন্ম বাংলাদেশের রাজনীতিতে করছে, তারা কিন্তু তাদের পূর্ববর্তী প্রজন্মের যে অবস্থান, অর্থাৎ খালেদা জিয়ার যদি এক সময়কার অবস্থান ছিল যে কট্টর ভাবে খানিকটা তার স্বামী জিয়াউর রহমানের খানিকটা কট্টরপন্থী ভারত বিরোধিতার সুর ছিল, বা খানিকটা ভারতের সঙ্গে একটা সময়ের সুর ছিল, সেইটা একদম তার পরবর্তী প্রজন্ম হিসেবে তারেক রহমান, যিনি বাংলাদেশের ক্ষমতায় লড়ার জন্য নেমে পড়েছেন এবং তার নেতৃত্বে বিএনপি লড়াই করছে, সেই তারেক রহমান কিন্তু নন। এখন যদি আজকে যদি সেই তারেক রহমান নন, তিনি কিন্তু অনেক বেশি সুসংহত। তিনি কখনোই আজকে অবধি তার বক্তব্যের কোথাও তাকে ভারতের সঙ্গে তার সম্পর্ক খারাপ করবার বা কূটনৈতিকভাবে কোনো কড়া বার্তা দেবার সেটাও নেই। শুধুমাত্র যে অন্তর্বর্তী সরকার চলছে, সে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি কিছু কড়া বার্তা দিয়েছিলেন ভারতকে, সেই বক্তব্যের পরের থেকেও নরম অনেক বক্তব্য এসছে এবং জামাত ইসলামী তার দিক থেকেও নরম বার্তা এসেছে। এখন এমন অবস্থা হয়েছে যে শেখ হাসিনার পরবর্তী প্রজন্ম, যারা বিপুল সম্ভাবনা থাকলেও যাদেরকে শেখ হাসিনা কখনোই বিশ্বাস করতে পারেননি বা ক্ষমতা ছেড়ে দেওয়ার মতো জায়গাতে দিতে চাননি, তার ভাইপো এবং তার নিজের পুত্র কন্যা কাউকেই নয়, ফলে সেই প্রজন্ম এখন হাসিনার সঙ্গে যারা দেশ থেকে বিতাড়িত, তাদের একটা অংশ কিন্তু বলছে যে বিএনপি ক্ষমতায় এলে বা তারেক রহমান ক্ষমতায় এলে কিন্তু তুলনামূলকভাবে দেশটা চলতে পারে। কারণ তারাও দেখছে তাদেরও যদি পরবর্তীকালে দেশে ফিরে আসার সম্ভাবনাটা থাকবে যদি বিএনপি সরকার ক্ষমতা গঠন করে। এইটা একটা ব্যাপার। তো এই একটা জায়গা থেকে তারেক রহমান যে যদি ক্ষমতায় দখল করতে পারেন, তিনি ভারতের সঙ্গে, আমি শুধু নিশ্চিত নই, আমি একদম 200% নিশ্চিত হয়ে থাকবো, এটা বকলমে আরেকটা আওয়ামী লীগের সরকার তৈরি হতে চলেছে বাংলাদেশে। নামটাই পাল্টাবে। এটা অনেক বড় স্টেটমেন্ট, ইটস এ বিগ স্টেটমেন্ট, অনেক বড় স্টেটমেন্ট। আমি এটা সত্যি, প্রসেনজিৎ এতদিন থেকে বাংলাদেশটা নিয়ে পড়াশোনা করে, তো এটা ওর মুখ থেকে আসা মানে এটা কিন্তু অনেকটাই একটা বড় স্টেটমেন্ট। আমি প্রসেনজিৎকে প্রশ্ন করতে চাইবো তারেক রহমান নিয়েই। তারেক রহমান 17 বছর পর তো দেশের মাটিতে পা রাখলেন। দ্যাট ওয়াজ রিয়েলি আ ক্রাইসিস টাইম ইন ঢাকা, রাদার আমি বলবো সারা বাংলাদেশ জুড়ে, কারণ রাজধানীতে যা হয় সারা দেশেই ছড়িয়ে পড়ে। সেই সময় একটা সেকশন অফ পিপল, তারা ডেইলি স্টার, প্রথম আলো ভ্যান্ডালাইজ করলো। সেই রাতে আরো অনেক কিছু হলো, ছায়ানট ইত্যাদি ইত্যাদিতে। তারেক রহমান এলেন, সেই বাসের মধ্যে লেখা সবার আগে বাংলাদেশ, মাটিতে নেমে বাংলাদেশের মাটি ছুলেন এবং পরবর্তীকালে যখনই উনি নির্বাচনের র্যালিতে গেলেন, উনি বললেন যে আমি কিছু চিন্তা ভাবনা নিয়ে এসেছি। এবং তারপরে উনি যেটা বলছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, ঢাকা। এটা খুব ইন্টারেস্টিং অ্যাপ্রোচ আমার লেগেছে। রিসেন্ট পাস্টে প্রসেনজিৎ, যদি তুমি খেয়াল করো যে ভারতে না বাংলাদেশে কি হচ্ছে, একটা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে, বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে বাংলাদেশে একটা ভারত বিরোধিতার জিগির নতুন করে জেগে উঠেছে। প্রথমে সেটা আইপিএল এ একটি প্লেয়ারকে আসতে না দেওয়া থেকে শুরু, তারপর বাংলাদেশ ভারতে এসে খেলবে না, এবং তার পাশে আনপ্রেসিডেন্টেড ওয়েতে পাকিস্তানের দাঁড়ানো, যে এটা সাধারণত এরকম হয় না এই ক্ষেত্রে আর কি, যেটা আমি বলতে চাইছি। এই সব কিছুর পরেও এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা তারেক রহমানকে খুব একটা বেশি ভোকাল হতে দেখিনি, অন্তত আমি দেখিনি, মিডিয়াতে আর কোথাও এসছে কিনা আমি জানি না। এবং ভারতকেও কিন্তু আমি দেখিনি যে মানে তারেক রহমানকে ইন দিস ফেজ অফ টাইম কখনো খুব বেশি সমালোচনা করা, বা ভারত কিন্তু একটা ডিস্টেন্স মেনটেন করে গেছে।
একটা ডিপ্লোম্যাটিক ডিস্টেন্স মেনটেন করে গেছে। সেখানে এস জয়শঙ্কর গিয়েছিলেন শেষ কৃত্যে বেগম খালেদা জিয়া, সেখানে তারেক রহমানের সঙ্গে দেখা করেন, সেখানে আমাদের অ্যাম্বাসেডর সাহেব ছিলেন। হোয়াট ইজ কুকিং? আর এর মধ্যে পাকিস্তানের ভূমিকাটা কি? অনেকে বলছে, আমি ক্রিকেট ম্যাচটা নিয়েই আমি আসছি। অনেকে বলছে যে 12 তারিখ আজকে বাংলাদেশের ভোট হলো, ভারত পাকিস্তানের খেলা বিশ্বকাপে 15 তারিখ। পাকিস্তান টার্ন অ্যারাউন্ড করলো নিজের ডিসিশন থেকে, বলল যে ম্যাচটা সে খেলবে। এই নাটকটা পাকিস্তান করেছে সম্পূর্ণরূপে বাংলাদেশের ইলেকশনে জামাতকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। এটাও একটা মতামত। এই পুরো জিনিসটা, পুরো এই এই হোয়াট ইজ কুকিং ইনসাইড, এটা আমি তোমার চোখে দেখতে চাইছি। এটা চোখে দেখার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমাকে তাহলে সবার আগে বলতে হবে যে তারেক রহমান কে? তিনি প্রয়াত খালেদা জিয়ার পুত্র। তার পিতা বাংলাদেশের প্রয়াত মানে মানে খুন হয়ে যাওয়া জিয়াউর রহমান, তিনিও সামরিক বাহিনীর একজন শীর্ষ কর্তা ছিলেন এবং তিনি, তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নাকি মুজিবুর রহমানকে খুনের ষড়যন্ত্রের কথা জেনেও ব্যাপারটাকে চাপা দিতে চেষ্টা করেননি। পরোক্ষভাবে বিতর্কিত ব্যবস্থা নিয়ে তারেক রহমানের জীবনটা ছোটটা কেটেছে এবং তারেক রহমান শিক্ষা জীবনটা বাংলাদেশে হয় আন্তর্জাতিক সম্পর্কের বিষয় নিয়ে। তাহলে এই তারেক রহমান শিক্ষাটা শেষ না করে যখন উনি দেশ থেকে বিতাড়িত হলেন এবং যখন উনি ইংল্যান্ডে গিয়ে থাকতে শুরু করলেন এবং সেই সময়ে বাংলাদেশের রাজনীতিতে তার মায়ের দল বা তার মা তখন জীবিত ছিলেন এবং খালেদা জিয়া তখন বিরোধী আসনের নেত্রী এবং তিনি ক্ষমতায় অন্যতম একটা মেরু। তো এইরকম পরিস্থিতিতে বারবার তারেক রহমানকে খুব সাবধানী পদক্ষেপ ফেলে এগোতে হয়েছে। কারণ একটি দেশের বিরোধী দলনেত্রী যদি কারো মা হন এবং তিনি যদি প্রাক্তন প্রধানমন্ত্রী হন, তার পুত্রকে যখন তখন যা কিছু বলার বা মুখ খোলার বিষয়টাও কিন্তু খুব কূটনৈতিক সৌজন্য মেনে চলতে হয়। তারেক রহমানকে এই জিনিসটা শেখানোর কোনো প্রয়োজন ছিল না, কারণ তিনি সেই রকম একটা পরিমণ্ডল থেকেই তিনি বড় হয়েছেন। তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পরিবার থেকে তারা এগুলো ছোট থেকে শিক্ষিত হয়ে থাকে। ফলে তারেক রহমান উত্তরোত্তর যখন নানা রকম ভাবে ইংল্যান্ডের থেকে বার্তা দিতেন, সেই বার্তাতেও কিন্তু কখনো ভারত বিরোধিতার তীব্র আঘাত ছিল না। কিন্তু গত যে কয়েকটি বার্তা তিনি দিয়েছেন সেখানেও ভারত বিরোধিতার নেই। তার কারণ তারেক রহমানকে লক্ষ্যমাত্রা নিতে হয়েছে যে তার যা নির্বাচনী প্রপাগান্ডা যারা তৈরি করে, প্রচার যারা তৈরি করে, তিনি যে সমস্ত সংস্থার দ্বারা পরিচালিত হন ভোট রাজনীতি করার ক্ষেত্রে, তাদের যে আধুনিকতম বার্তাগুলো ছিল বা প্রচারের যে কৌশল ছিল, তাতে কিন্তু বলাই হয়েছিল যদি ক্ষমতায় চলে আসেন তাহলে আপনাকে প্রতিবেশী দেশকে সাথে নিয়েই চলতে হবে। কারণ প্রতিবেশী দেশের সঙ্গে যদি আপনি কোনোভাবে বৈরী সম্পর্ক তৈরি করতে থাকেন উত্তরোত্তর, সেটা কিন্তু আপনার কাছে একটা বুমেরাং হয়ে আসবে। এই জায়গাটা সামনে রেখে উনি নির্বাচনে নামছেন এবং এই নির্বাচন কখনো ভারতের পক্ষে বলতে হবে। তার উদুল্যমান অবস্থানতে কট্টরপন্থী রাজনীতি নিয়ে তারাও ভোটে নেমে পড়েছে। এইরকম একটা যখন দুপক্ষের অবস্থান চলছে তারেক রহমানকে ঘিরে বা ডক্টর শফিকুর রহমানকে ঘিরে বা বাংলাদেশের শেখ হাসিনা পরবর্তী যে রাজনৈতিক অবস্থান তাদেরকে সবাইকে ঘিরে, ঠিক এই মুহূর্তে তখন বাংলাদেশের যে সঙ্গে যে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো হয়, অর্থাৎ ক্রিকেটকেই ধরে নেওয়া যাক, কারণ ক্রিকেটই বাংলাদেশের একমাত্র এখন এই মুহূর্তে ক্রীড়া বা ক্রিকেট একটা খুঁটি এবং ফুটবল আছে, সাব গেমস তারা খুব ভালো করে, কিন্তু এমনি ক্রিকেট তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা গুরুত্বপূর্ণ দল বাংলাদেশ, এখন নাম করা খেলোয়াড়রাও আছেন। তারা যখন ভারতে আইপিএল খেলতে আসছেন বা প্রতি মুহূর্তে কূটনৈতিক সম্পর্কের জন্য বিতাড়িত হচ্ছেন, এইরকম ক্ষেত্রে দুপক্ষের মধ্যে একটা টানাপোড়েন চলছে এবং পাকিস্তান যে এই নির্বাচনকে ঘিরে যেটা তুমি বলছো যে বা আলোচনা করা হচ্ছে যে তারা ভোটকে জামাতের দিকে ঠেলে দেওয়ার জন্য একটা কিছু প্রভাব বিস্তার করতে পেরেছে, 100% সঠিক কথা। কারণ পাকিস্তান 1971 সালের পর থেকে বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল বাংলাদেশের অভ্যন্তরীণ জায়গায় ঘাঁটি করার জন্য। সবকটা সুযোগই তারা প্রাথমিকভাবে তারা
দখল করার জায়গা চলে এলেও তারা কিন্তু ধরে রাখতে পারেনি। তারা ৭৫-এর পরবর্তী সময়ও ধরে রাখতে পারেনি। ৭১ থেকে ৭৫-এর সময়তেও তারা চেষ্টা করেছিল, সফলতা অর্জন করতে পারেনি। ৮০-তেও তারা কিছু করে উঠতে পারেনি। এখন তারা কিন্তু অনেক বেশি সক্রিয়ভাবে চেষ্টা করবে যে এই জামাতকে নিয়ে বা তাদের নিজস্বতাকে ধরে রাজনৈতিক সংগঠিত আকার নিয়ে বাংলাদেশে একটি নিজেদের নেটওয়ার্ক বিস্তারিত করতে এবং আরো শক্তিশালী করতে। কারণ খুব সত্যি কথা, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভারতের যে নিজস্বতা, মানে যে একটা কূটনৈতিক দাপট ছিল সেটা কিন্তু নেই এবং সেই জায়গাতে সেটা দ্বিমুখী একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে পাকিস্তান এবং চীন এবং আমেরিকার মধ্যে লড়াই, কে ওখানটা দখল করবে। এই ভূ রাজনৈতিক কৌশলগত অবস্থান থেকে দক্ষিণ এশিয়ার প্রায় প্রবেশদ্বার বাংলাদেশকে দখল করার জন্য এই কূটনৈতিক লড়াই চলবে এবং সেই লড়াইয়ের মাঝখানে বসে থাকবেন তারেক রহমান অথবা বাংলাদেশের পরবর্তী যিনি প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি। অ্যাবসলিউটলি একটা খুব টাফ টাইম যাবে বলে মনে হচ্ছে। আমরা শেষের দিকে চলে এসেছি। একটা প্রশ্ন করতে হয়, ইজ দিস দ্য এন্ড অফ রোড ফর আওয়ামী লীগ অ্যান্ড শেখ হাসিনা? আর কি তাদের বাংলাদেশে ফিরে আসার কোনো পথ আছে রাজনীতিতে? অবভিয়াসলি এমনি ফিরে এলে তো ট্রাইব্যুনালে যা রায় হয়েছে হয়তো মৃত্যুদণ্ড হবে, কিন্তু রাজনীতিতে আবার নিজস্ব ঢঙে কি ফিরে আসার কোনো পথ রয়েছে? রাজনীতি একটি সম্ভাবনাময় শিল্প বলা হয় ঘটনা। শেখ হাসিনা ভারতে আশ্রিত, উনি এর আগেও ভারতে আশ্রিত ছিলেন যখন তার বাবাকে করে দেওয়া হয়েছিল। তখনকার পরিস্থিতি এখনকার পরিস্থিতির মধ্যে অনেক পার্থক্য। এখন পরিস্থিতি, তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশত্যাগ করেছেন, ওখানে গিয়ে আশ্রিত নিয়েছেন, আর একটা ফিরে আসার তিনি বার্তা দেন বটে, কিন্তু বিএনপি সরকার বা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তারাও চাইবে না যে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে। কারণ একটা বিষয় খুব স্পষ্ট, এই তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক কিন্তু খারাপ নয়, মানতে হবে। এই তারেক রহমানের বিয়েতে প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনা। এই তারেক রহমানকে বিয়ের বউ ভাতের দিন তার স্ত্রীকে, জবেইদা রহমানকে, তার স্ত্রীকে ভালোবেসে উপহার দিয়ে বলেছিলেন ভালো থেকো বাবা। শেখ হাসিনার সঙ্গে রহমান পরিবারের সম্পর্ক কিন্তু খারাপ নয়, কারণ শেখ হাসিনা, খালেদা জিয়া এবং জিয়াউর রহমান বরাবর যে বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচতলার কক্ষে, যে প্রথম ঢুকতেই যে কক্ষটা পড়ে, সেই কক্ষে দীর্ঘ দিনের পর দিন রাতের পর রাত বসে গল্প করেছেন মুজিবুর রহমানের সঙ্গে। যে বাড়িটা শেখ মুজিবুর রহমানের আবাসস্থল হিসেবে ভেঙে দেওয়া হয়েছে, সেই বাড়িটা কিন্তু বেগম জিয়াউর রহমানেরও স্মৃতিধন্য। ফলে যারা শুধু দাবি করে যে এটা শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তারাও কিন্তু এক ধরনের ভুল দাবি করে। কারণ ওই বাড়িটার ইট বালি কাঠ প্রতিটা ঘরের সঙ্গে বেগম জিয়াউর রহমানেরও স্মৃতি জড়িত আছে। শেখ হাসিনার নিজের বয়ান এবং লেখাতেই আছে যে আমি তো দিনের পর দিন খালেদা জিয়া এবং তার স্বামী জিয়াউর রহমানকে আমার বাবার সঙ্গে আড্ডা মারতে দেখেছি। হ্যাঁ, তাহলে এইরকম একটা পরিস্থিতিতে একসঙ্গে দুই নেত্রী হাত মিলিয়ে লড়াই করছিলেন। পরবর্তীকালে তারা রাজনীতিতে বিচ্যুত হয়েছেন, বিপরীত মুখে গেছেন। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে তারেক রহমান কখনোই চাইবেন না যে তার মায়ের সমসাময়িক কোনো নেত্রীকে বাংলাদেশের দেশে ফিরিয়ে এনে বিচারের বা ওই রকম মুখোমুখি করতে নানা রকম কূটনৈতিক প্রক্রিয়া চাপা দিয়ে রাখবেন, এবং এটাই ঘটনা। এবং যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, তারাও কিন্তু বিপদে পড়ে এই জিনিসটাকে আর এগোতে চাইবে না। হ্যাঁ, ধুয়ো তুলবে, তাকে আনতে হবে। যেমন প্রতি বছর একটা বাংলাদেশের নির্বাচনের আগে একটা ধুয়ো ওঠে, তিস্তার পানি চাই, কিন্তু আদতেও সেটা সমস্যার সমাধান হয় না। ঠিক এমনি করেই হাসিনাকে ফেরত চাই বলে হবে, কিন্তু এই সমস্যার সমাধান হবে না। হবে তখন যদি সেরকম কোনো পরিস্থিতি হয়
কিন্তু তার আগে সেই পরিস্থিতি এখনো পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে একদমই নেই। একদম। তুমি যেটা দিয়ে যে কথাটা বললে, আমি একটু আগে সেটা বলছিলাম। তারেক যখন দেশে ফিরলো, তার আগে সেই মুজিবুর রহমানের বাড়িতে সেই রাতে কিন্তু ভাঙচুর, ব্যাপক ভাঙচুর হয়েছিল নতুন ভাবে। আমরা দেখেছি ইট খুলে নেওয়া হচ্ছে বুলডোজার লাগিয়ে। তো তুমি আজকে যে কথাটা বললে, আমার মনে হলো অনেকেই যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না, যে শুধু মুজিবুর রহমান স্মৃতি বিজড়িত সেটা বাড়িটা নয়, এখানে কিন্তু জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ারও অনেক স্মৃতি রয়েছে। তো যাই হোক, আমরা একদম শেষের দিকে আমি একটা প্রশ্ন করতে চাই তোমাকে। না হয় শেখ হাসিনা ফিরলো না দেশে, কিন্তু শেখ হাসিনার ছেলে জয় বা পরিবারের অন্য কেউ, তারা কি দেশে ফিরে আবার আওয়ামী লীগ দলটাকে নতুন ভাবে চালু করতে পারে? সংগঠন তো নিশ্চয়ই রয়েছে, সেটা ফিল্ডে রয়েছে, সেটা বোঝাই যায়। কারণ কি, আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি সেটা এই মুহূর্তে নিষিদ্ধ। যেমন আহ, নিষিদ্ধ ছিল জামাত, নতুন ভাবে গণ অভ্যুত্থানের পরে জামাত আবার আহ, 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 সেই নিজের যে উপর যে ব্যানটা সেটা লিফট হয়ে যায় জামাত। তো এটা তো হতেই পারে যে পরবর্তীকালে বিএনপির সময় আহ, আওয়ামী লীগের উপর ব্যান লিফট হয়ে গেল, এবং হয়তো হাসিনা নয় কিন্তু অন্যান্য নেতৃবৃন্দ ফিরে এসে আবার পার্টিটা চালু হলো, এরকম কোনো সম্ভাবনা আছে নাকি জাস্ট এই বলা যায় না? সম্ভাবনা এই সম্ভাবনা এই মুহূর্তে না থাকলেও অদূর ভবিষ্যতে তো উড়িয়ে দেওয়া যায় না। আমি যে সম্পর্কের কথাটা ধরে বলছিলাম, সেই সম্পর্কের একটি, আমি যেটা বলছিলাম যে এরা পরবর্তীকালে যেমন খালেদা জিয়ার উত্তরাধিকারী হিসেবে তারেক রহমান এসছেন, কিন্তু হাসিনার উত্তরাধিকারী হিসেবে তার কন্যা যেমন উঠে আসতে পারেননি বা তাকে উঠতে দেওয়া হয়নি, কিন্তু তার ছেলে জয়, সজীব ওয়াজেদ জয়, সে রাজনীতিতে অতটা সফলতা না পেয়ে সে টেকনোলজি, তা তো ব্যাপারটা সে জায়গা তো তার আসেনি। কিন্তু এখানে বলতে হবে যে হাসিনা পরিবারে আরো একজন রয়েছেন, হুম। যিনি যিনিও কিন্তু আহ, মুজিবুর রহমানের নাতি। শুধুমাত্র সজীব ওয়াজেদ জয় নয়, এই যে জিনিস, যে প্রচার বাংলাদেশের মাটি থেকে করা হতো বা ভারত বা বেশিরভাগ বাঙালি জেনেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি হচ্ছেন সজীব ওয়াজেদ জয়, আদতে কি সেইটুকুতেই শেষ? তা তো নয়। কারণ এরপরে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা রয়েছেন, তিনি বঙ্গবন্ধু নিজের কন্যা, ছোট কন্যা, অর্থাৎ তার পুত্র এবং তার কন্যারা, তারাও কিন্তু শেখ মুজিবুর রহমানের নাতি নাতনি। এবং তার পুত্র এবং পরবর্তীকালে তারাও কিন্তু তাদের মাধ্যম দিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তাকে অন্দরমহল থেকে পরিচালনা করতেন হচ্ছেন শেখ রেহানা। প্রত্যেকটা মুহূর্তে ছায়ার সঙ্গী, সবচেয়ে কম কথা বলতেন, কোনো তার মুখে অভিব্যক্তি থাকতো না। তার পুত্র কন্যারা বিভিন্ন রকম জায়গাতে রাজনৈতিকভাবে অত্যন্ত সফলতার জায়গা ছিলেন, অথচ তারা সেই জায়গাতে ফোকাস করা হতো না। কিন্তু তার কন্যা যেহেতু ইংল্যান্ডের এমপি, ব্রিটিশ পার্লামেন্টের এমপি, ফলে তার বিশেষ একটা আলাদা কদর ছিল এবং তারপর তাকে নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। তার যে নিজের পুত্র, অর্থাৎ শেখ রেহানার যে নিজের পুত্র, এবং তাকে তো নিয়ে তো বাংলাদেশে আলোচনা হতো না, তারও রাজনৈতিক ক্ষমতা প্রবল। আমার যতটুকু ব্যক্তিগতভাবে মনে হয় যে আওয়ামী লীগ কিন্তু সজীব ওয়াজেদ জয় বা পুতুলকে দিয়ে তার রাজনৈতিক আগামী রাজনৈতিক লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না। হ্যাঁ, যেটা বলছিলে। তাদের সেই যে জয় বা হাসিনার যে সরাসরি উত্তরাধিকারীরা যেটা রাজনৈতিকভাবে বিফলতার পরিচয় দিয়ে গেছেন, সেই পরিচয় কিন্তু তাদেরকে দিয়ে আওয়ামী লীগ পরবর্তীকালে রাজনীতি করে উঠতে পারবে না, সম্ভবই নয়। কিন্তু সেই জায়গাটা একমাত্র সম্ভাবনা উজ্জ্বল হয়ে আছে তা হাসিনার নিজের বোন শেখ রেহানা,
তার পুত্র কন্যাদের মাধ্যম দিয়ে, তার কন্যার কথা বাদ দিলাম, তার পুত্রের মাধ্যম দিয়ে। এবং এই জায়গাটা কিন্তু আওয়ামী লীগের পরবর্তী রাজনৈতিক উত্তরসূরি ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে নির্ধারিত করে গেছে। যেমন করে জয়কে তারেক রহমানকে 17-18টা বছর অপেক্ষা করতে হয়েছে, ঠিক ততটাই অপেক্ষা হয়তো করতে হতে পারে আওয়ামী লীগকে তাদের পরবর্তী ক্ষমতায় ফিরে যেতে বা রাজনৈতিকভাবে তারা একটা জমি নতুন করে খুঁজে পেতে। আগামী এক দশকে সম্ভবত বাংলাদেশের রাজনীতিতে বিএনপির দাপটই থাকতে চলেছে। ঠিকই। আমরা এইভাবে এইখানেই আমাদের আলোচনাটা শেষ করব। তার আগে আমি আপনাদের জানিয়ে দিয়ে যাই যে যখন এই আলোচনাটা আপনাদের কাছে পৌঁছবে তখন হয়তো আপনাদের কাছে ফাইনাল কিছু ডিসিশন বা রেজাল্ট ভোটের থাকবে। কিন্তু এখন রাত 12:12 হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী ভোটিং টার্ন আউট আজকে বাংলাদেশে হয়েছে 47.91%। এটিও যদিও দুপুর 2টো অবধি খবর। আর এই মুহূর্তে বিএনপি এগিয়ে আছে বেশ অনেকগুলি আসনে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর থেকে অনেকগুলি আসনেই এগিয়ে আছে। বলতে গেলে প্রায় 175টি আসনে তারা এগিয়ে আছে। জামায়াতে ইসলামী 30টি আসনে এগিয়ে আছে, মানে তাদের জোট। তো এইখানে শেষ করছি। প্রসেনজিৎকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় আসার জন্য, এবং আমরা নজর রাখবো পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে। নমস্কার। নমস্কার।